ये तेरा घर ये मेरा घर, किसी को देखना हो घर तो पहले आके मांग ले मेरी नजर तेरी नजर। ये तेरा घर ये मेरा घर, ये घर बहुत हसीन है, ये घर बहुत हसीन है, ये घर बहुत हसीन है। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, ঘর একটা মানে এমন জিনিস আমাদের জীবনে, যেটা মানে কি বলবো, এটা সম্পর্কে সেরকমভাবে বলা যায় না, কিন্তু ফিল করা যায়, তাই তো। তো আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, কাজে বেরোই, যাই করি না কেন, যেখানেই যাই না কেন, তো ঘুরতে বেড়াতে গিয়ে সে হোটেল, মানে সে 3 স্টার 5 স্টার 7 স্টার বড় বড় রিসর্ট যেখানেই স্টে করি, কিন্তু বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে নিজের বেডরুমে নিজের বিছানায় নিজেকে জাস্ট আত্মসমর্পণ করে পড়ে যাওয়া, ওই মজাটা একটা আলাদাই। তো সেটা ওই বিছানাটা আনে না, ঘরটা পুরো ব্যাপারটা, ঘরের পুরো ব্যাপারটাই আনে, যে শান্তি। হোম সুইট হোম, হোম শান্তি হোম, তাই বলে না? তো সেই জন্যই সে আপনার বিছানা ছেঁড়াও হতে পারে, সে আপনার আছে, ওটা আপনার একান্ত আপন। হ্যাঁ, যে হোটেল, সেখানে তো আপনি ছাড়াও আরও অনেকে স্টে করেছেন, তা সেখানে থাকা যায়, মজা নেওয়া যায়, কিন্তু সেটাকে আপন বলা যায় না, তাই না? তো ঘর এটাই ইমোশান, আমাদের ইমোশান, ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে এই কথাগুলো কেন বললাম, অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সবার আগে বলি যে বেশ কয়েকটা বিষয়, বেশ কয়েকটা ভিডিওর কিছু কিছু অংশ থেকে কথা আসবে, কিন্তু প্রধান হচ্ছে গিয়ে সন্দীপের ভিডিও। তো সন্দীপের ভিডিওটা দেখলাম, ঝড়ে ওদের বাড়ির চারপাশে যে গাছপালা, তার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তো তার মধ্যে দেখলাম যে নাজনে গাছটা থেকে 2 দিন আগে জাস্ট একটা ডাল মানে কাটলো, কেটে সেখানকার যত নাজনে ডাটা আছে সমস্ত বার করলো। সেই গাছটার দেখলাম মানে ব্যাপক ক্ষয়ক্ষতি, মানে আমার মনে হয় এটা কী হবে জানি না, পুরোটাই দেখলাম যে প্রধান যে ওপরে যে ডালটা, সেটাই ভেঙে পড়ে গেছে। তো সেখান থেকে যাই হোক, সন্দীপ তো বলেছিল যে মনে হয় যা অবস্থা দেখছি ডাটাগুলো মনে হয় খাওয়া যাবে না। তো তাও দেখলাম যে সন্দীপ আর শিলা দেবী দুজনে মিলে সুন্দর করে সেই ডালের থেকে, মানে পুরো যা পড়ে গেছে সেখান থেকে সুন্দর করে ডাটাগুলো তুলেছে। তো সেই নাজনে আর সজনে নিয়ে বেশ একটু বললো যে সজনে আর নাজনে সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা বললো। তো বেসিক ডিফারেন্স আমি যেটা জানি, যে সজনে হয় সরু আর লম্বা, আর নাজনে হয় বেটে আর মোটা, এই দুটো হয়। আর সন্দীপের মুখে শুনলাম যে সিজনের ব্যাপার আছে। হ্যাঁ, সজনে ডাঁটা কিন্তু একটা সময়ই হয়, একটা সিজনেই পাওয়া যায়। আর নাজনেটা বললো বছরে 2-3বারও হতে পারে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তো নাজনে বলুন সজনে বলুন, দুটোই ভীষণ খেতে ভালো লাগে, আর দুটোরই প্রচুর উপকার। তো ওরা মানে এই দুটো যে থিকনেসের যে ডিফারেন্সটা, সেটা বলতে ভুলে গেছে। তো যাই হোক, ভুল মানুষের হয়, যেমন কিনা গতকাল আমি একটা যে ভিডিও করেছিলাম, সেখানে ডিস্টেন্স এডুকেশন নিয়ে যে কথাগুলো বলেছিলাম, তার মধ্যে বেশ কিছু কথা কিন্তু ভুল বলতে আমি ওটাকে জেনারেল বলে দিয়েছিলাম, যে সব ডিস্টেন্স এডুকেশনই মনে হয় সেখানে বই খুলে দেখা যায়, সেখান থেকে টুকে পরীক্ষা দেওয়া যায়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অনেক ডিস্টেন্স এডুকেশন শুনলাম যে রীতিমতো তাদের সেন্টার পড়ে, সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয়। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, যে এই যে আমি যাদের মুখে এই কথাটা শুনেছি, তাদের কাছ থেকে যে কথাগুলো শুনে যে আমার ধারণা পোষণ হয়েছে, আর তার উপর যার কথা শুনেছি যে সে MA, তার যে শিক্ষাগত যোগ্যতা দেখেছি, সেই জন্যই এই ধারণাটা আমার মনে একেবারে এসে গেছে, যে তার মানে ওই তো যাই হোক, এরকম ব্যাপার না। অনেক ওপেন ইউনিভার্সিটি আছে, যেমন ইগনু আছে, তারপর নেতাজি রয়েছে, নেতাজি যেটা নাম দিয়ে, তো সেটা এরকম আরও অনেক কয়েকটা আছে বললো, আমি শুনলাম যে তাদের রীতিমতো আর কি পরীক্ষা কড়াকড়ি করেই হয়। আর তবে এটা সত্যি কথা, যেটা আমি বলেছিলাম, যে তারা মেটেরিয়াল দিয়ে দেয়, সেখান থেকেই পড়তে হয়, সেখান থেকেই কমন আসে, সেখান থেকেই পরীক্ষা দিতে হয়, এটুকু সুবিধা করতে হয়। আর একটা জিনিস, যেহেতু এটার কোনো বয়স থাকে না, তো কলেজে যাওয়া,
কলেজ ক্লাস অ্যাটেন্ড করা এই ব্যাপারগুলো থাকে না। তো এটাই হচ্ছে পুরো ইনফরমেশান, যেটা আমি আধাটা দিয়েছিলাম, কারণ যে আমাদের এই MA পাস করা যে ক্যান্ডিডেটটা রয়েছে তার তো যা দেখেছি, সেই জন্য এই ধারণা পোষণ করা আমার পক্ষে খুব ইজি হয়ে গেছিলো। তো যাই হোক, ইজি কাজ করা উচিত নয়, সবটা জেনে বলাই উচিত। তাই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা এরকম অনেকেই আছেন যারা এরকমভাবে ডিস্টেন্স এডুকেশন কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে করেছেন, যেগুলো কিনা গভর্নমেন্টের অনুমোদন প্রাপ্ত, তাদেরটা আর এমনি ইউনিভার্সিটি থেকে পাশ করা মোটামুটি একই, ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো যাই হোক, তারা যদি তাদের মনে যদি আমি অজান্তে দুঃখ দিয়ে থাকি, তো আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। তো চলে আসি এবার সন্দীপের ভিডিওর মধ্যে। তো এখন কৃষাণুকে একটু কমই দেখতে পাচ্ছি, আমি জানি না, আমার মনে হলো আর একটু মানে কমই দেখলাম। তো যাক, পড়াশোনা সে করছে সেটা তো দেখলাম, একদম দাদা মানে বড়দার কাছে পড়াশোনায় কোনো খামতি নেই, পড়াশোনা সে ঠিকঠাকই করছে। তো এবার আসি সন্দীপের কিছু কথা শুনলাম। তো তার আগে বলি, সন্দীপের কাছে আমার একটা অনুরোধ আছে। ওদের ছাদটা আমরা সবাই দেখেছি, তো ছাদের দেখলাম কার্নিশের ওপর বসে, ওই প্যারাপিট যেটা বলে সেটার ওপর বসে বসে বক্তৃতা দিচ্ছিল। তো একটাই বক্তব্য, জানি তুমি খাতরোকে খিলাড়ি, আর এখন কিছু করার নেই, তোমাকে যখন খাতরায় তুমি পড়েছো, কিছু করার নেই, খাতরাটা তুমি যেচে পড়ে নাওনি। যেমন কিনা এই যার জন্য এই খাতরা তোমার জীবনে এসছে, তাদের যে দালাল মানে হায়ার করা দালাল, সেই দালালগুলো যেরকমভাবে বলছে, সেরকমভাবে তুমি তো আর মানে ডাইরেক্ট গিয়ে খাতরার সম্মুখীন হওনি। তোমাকে তো জাস্ট খাতরার মধ্যে ফেলে দিয়েছে, আর সেই খাতরায় যখন তুমি পড়েছো, তখন তোমাকে সেটার থেকে উদ্ধার পাওয়ার জন্য খিলাড়ির মতো খেলতেই হচ্ছে। কিন্তু সেটা প্লিজ ওইখান থেকে নেমে তারপর খেলো। এই বলা যায় না কখন কি হয়, সময় ধমায় তুমি ভালো করে জানো কীরকম তোমার চলছে। তো সেক্ষেত্রে আমি একদম এটাকে কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না। আমি তুমি নিজেই বলেছো যে ইপসিতাদি বকে, তো হ্যাঁ, এটা আমি বকার মতো করেই বললাম যে প্লিজ এটা করো না। চেয়ার প্রচুর রয়েছে তোমাদের, একটা নিচ থেকে ওপরে এনে রেখে দেবে, যখন বসবে। ঠাকুর ঘরের মধ্যে এখন রেখে দাও কোনো দুটো একটা চেয়ার, যখন মনে হবে বসবে তখন সেখান থেকে বার করবে, বসবে, আবার ঠাকুর ঘরের মধ্যেই ঢুকিয়ে রেখে দাও, তাই না? তো যাই হোক, ওটা আমার দেখেই ভয় লাগছিল। তো তারপর আসি, যেটা অনুরোধ বলবো, তোমাদের ছাদ অনেকগুলো ছাদ, একটা সামনের দিকে ছাদটা, যেটা পুরনো বাড়ির ওপরের যে ছাদটা সেটা, যেটা একদম সামনে, আরেকটা হচ্ছে মনে আছে পিছন দিকে যে ছাদটা আছে, মনে আছে বলছি তোমার বাড়ির কথা, আমি তোমাকে বলছি মনে আছে। তো পিছন দিকে যে ছাদটা, যেটার মধ্যে তোমাদের পিকনিক হয়েছিল, আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই, ওই ছাদটাকে না তুমি একটু শেড দিয়ে নাও। ওই যেরকম এখন নীল লাল বিভিন্ন কালারের যে টিনের মতো দেখতে, মানে টিনের মতো দেখতে বলতে ছাদ দেওয়ার মতো হয় না, খাঁজকাটা অ্যাসবেস্টাসের মতো দেখতে, ওরকম একটা PVC বা প্লাস্টিক, আমি ঠিক মেটেরিয়ালটা জানি না, তুমি ভালো জানবে, ওই দিয়ে যেরকম ছাদ করে না, তো ওই একটা শুধু ছাদ তুমি একটু ঘিরে নাও। তাহলে ওটাতে কি করবে বলো তো, এক্ষুনি করতে হবে না, একবারে কিছু হয় না, আস্তে আস্তে করবে। আমি চাই ওটাকে তুমি কৃষাণুর একটা প্লেগ্রাউন্ড তৈরি করো। ওটার মধ্যে যে ওই ঘাসের মতো দেখতে এখন যেগুলো বেরিয়েছে না, ওগুলো বিছিয়ে দাও, আর্টিফিশিয়াল যে ঘাস আছে ওটা বিছিয়ে দাও, দিয়ে ওর যে স্লিপটা, তারপর ওই যে ঘোড়াটা যেটা আমি পাঠিয়েছি সেই ঘোড়াটা, তারপর হচ্ছে বাইকটা, আর টুকটাক যে খেলনাগুলো থাকবে সেগুলো দিয়ে ওটাকে খুব সুন্দর করে সাজাও, যাতে ও সুন্দর ওখানে বসে খেলতে পারে। ওর যেমন ছোট পুচকি পিসি আসছে, বা পাশাপাশি কাকা যারা আসে ওর সাথে খেলতে আসে, একটুখানি কোনো সময় দিলে ওরা ওই যে ওখানটা খুলে দিলে ওরা একটু খেলে টেলে আবার ওটা বন্ধ করে রেখে দিলে, শেড থাকলে একটা জিনিস সুবিধা হবে কি, প্রথমত বৃষ্টি হলে কোনো প্রবলেম হবে না, আর এটা তোমাদের লং রানে গিয়ে কাজে লাগবে। কেন বলছি, কারণ যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয়, দেখো প্রত্যেক বছর কৃষাণুর তো জন্মদিন হবেই, হ্যাঁ, তো সেই জন্মদিন বলো বা যে কোনো অনুষ্ঠানে বলো, কোনো পুজো আচ্ছা হলো, তোমরা ওই প্যান্ডেল করার ঝামেলাটা, বড় হলে তো প্যান্ডেল করতে হবে, যে ছোটোখাটো লোকজন ডাকলে ওখানে চেয়ার পেতে জাস্ট মানুষকে খাইয়ে দিতে পারবে, তখন
কৃষাণুর খেলনাগুলো সরিয়ে এমনি কার্পেট বিছিয়ে ওখানে অনুষ্ঠানগুলো করতে পারবে। তো সেই জন্য আমার অনেক দিন ধরে ভাবছিলাম যে ওটাকে করতে, এটা একটা খুব সুন্দর করতে পারো। আর যদি করো তাহলে স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু কন্টেন্ট করে দেখাবে যে কীভাবে তুমি এই জায়গাটাকে কৃষাণুর প্লেগ্রাউন্ড হিসাবে পরিবর্তিত করলে খুব ভালো কন্টেন্ট হবে। আর আমার মনে হয় এইটা তুমি যদি সুন্দর করে দেখাতে পারো, আরও যারা আছে, যাদের জায়গা আছে, তাদের আইডিয়া নেই কিভাবে করতে হবে, তারাও কিন্তু এটা সুন্দরভাবে করতে পারে। তো কৃষাণুর অলরেডি অনেক খেলনা রয়েছে, আরও একটা দুটো যদি লাগে দিয়ে এই জিনিসটা কিন্তু করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল। তো এবার চলে আসি সন্দীপের কথায়। সন্দীপ যে কথাগুলো বলেছে ওটা ওর মনের কথা। যে আমাকে তো নিজে নামতে হবে অবশ্যই। তুমি যখন কোথাও মানে লড়ছো তো সেক্ষেত্রে তোমাকে লড়ার জন্য ময়দানে নামতেই হবে। কেউ ঘরে বসে লড়ছে তো সেক্ষেত্রে কি বলো তো, যারা ওর হয়ে লড়ছে তারা সেই মোটিভেশনটা পাচ্ছে না, অতটা পাচ্ছে না। তো ওর মোটিভেশন, ও হয়তো এইরকমভাবে মোটিভেশন দিচ্ছে যে এরম করে মোটিভেশন দিয়ে দিচ্ছে গুনে গুনে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেখানে তোমার বিশেষ করে তুমি যেহেতু তোমার সাথে তোমার দিদি, সেই দিদি যেহেতু আছে, সেক্ষেত্রে তুমি ময়দানে যাচ্ছ, গিয়ে দেখাচ্ছ যে হ্যাঁ আমার লড়াইয়ের জন্য যেরকম আছে তেমনি আমিও আমার লড়াই লড়ার জন্য সামনে ফ্রন্টে এসে লড়বো। তো সেটা খুব ভালো কথা, খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো কথা। তো কিন্তু এই যে হেটার্সদের কথা তো বাদ দাও, কিন্তু দালালরা তো দালালের মতোই কাজ করবে, তারা যেরকম বলার সেরকম বলছে। তো তোমাকে একটাই কথা বলবো যে কোনোভাবে এই কথাটাতে একেবারে ডিমোটিভেট হবে না। তো যেমন এই টিনের প্রধান দালাল, সে তো বলছে টিন যদি পেন ড্রাইভ কেনে তাতেও প্রবলেম, টিন দিস্তা জেরক্স করছে তাতেও প্রবলেম, কোনো প্রবলেম নেই। তাহলে দেখ, তোদের কথা দেখ, তাহলে সন্দীপ মাঠে ময়দানে নামছে তাতেও তোদের প্রবলেম। কিসের প্রবলেম? তোদের কিসের প্রবলেম? হ্যাঁ, তোর কি তেল খরচা হয়েছে? হয়নি তো? তেল খরচা করে তেল পুড়িয়ে তোকে কি গাড়ি করে যেতে হয়েছে, না যাওয়ার পথে তোকে কোথাও খেতে গিয়ে তোকে বিল দিতে হয়েছে? তোর কিসের প্রবলেম? আর এই যে পেন ড্রাইভ কেনার কথা, তারপর হচ্ছে গিয়ে দিস্তা জেরক্সের কথা, এটা তো সন্দীপ বলছে, তার যে এক্স ছিল তাকে বলছে। ওরা দুজনকে বলতেই পারে, এই কথাটা বলতেই পারে। সেখানে তুই কে বলার যে ওর প্রবলেম? তাহলে তোর কি প্রবলেম? আশ্চর্য ব্যাপার। ওরা একে অপরকে বলবে, একে অপরকে উত্তর দেবে, সেখান থেকে আমরা যেটা শুনলাম বললাম সেটা ক্রিটিসাইজ করতে পারবো। কিন্তু তুই কেন বলতে চাইছিস সেটা যে তোমার কি প্রবলেম? এটা যদি বলার হয় সেটা বলবে টিন, যে ঠিক আছে আমি কিনেছি, আমার পয়সা বেশি হোক, বা আমি জেরক্স করেছি আমার পয়সা বেশি হোক, সেটা আমি বুঝবো। তো এই যে দেখ, ও নিজে মুখ ফুটে বলবে না, তোদের মতো দালাল রেখেছে। অযৌক্তিক ইললজিক্যাল কথা বলতেই হবে, তাই জন্য বলিস, কারণ তাছাড়া তো তোর ভিডিও সম্পূর্ণ হবে না। কে দেখবে? পুরো আজকে তো সকালে একটা ভিডিও দেখে যেটা দিয়েছে দেখছিলাম, পুরো মনে হচ্ছে ঝিমিয়ে ভিডিও করছে। কারণ মানে যাত্রাপালা ঠিকই আছে, যুক্তিগুলো কিছুই নেই, যুক্তি নেই, ঠিক আছে? তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এবার ওই যে গানটা কেন গাইলাম, তো এই আমাদের শুনেছি আমরা যে মন্দিরা যে বান্ধবী, তাদের বাড়ি তৈরি হয়েছে, আর সেই বাড়িটার পিছনে এই লেগেছে আমাদের ওয়াইটির প্রধান দালাল, ডিগ্রিধারী অশিক্ষিত। বাবা ডিগ্রিও তেমনি বাবা। এবার এমএটা ছাড়বি নাকি? এমএটা সম্পূর্ণ আদেও হয়েছিল? তো যাই হোক, ডিগ্রিধারী অশিক্ষিত, বাপরে বাপ, সেই ওদের বাড়ির পেছনে পড়েছে। সেই জন্যই বলছিলাম, এই যে একে আমরা কি জানতাম যে ঘর ভাঙানি, এ হচ্ছে ঘর ভাঙানি, মানুষের সংসার ভাঙানি। আর এই যে ঘর ভাঙানি কথাটা এবার লিটারালিও ভাবছে যে করে দেখাতে পারবে, কিন্তু সেটা সম্ভব কি সম্ভব নয় সময় আমাদের বলবে। কিন্তু ওর মেন্টালিটিটা, ওর মানসিকতাটা, সেটা আপনারা দেখুন যে একটা মানুষের কষ্টের পয়সায় তৈরি একটা জিনিস, ঘর, যেটা কিনা মানুষের মানে সারা জীবন লেগে যায় করতে, সেটা ওরা এত সহজে করতে পারছে। ও দেখে গা জ্বলে পুড়ে যাচ্ছে। ও এমন একটা হিংসুটে মহিলা,
সেই জন্য তো সেখানে অন্যের সংসার ভাঙা, অন্যের ঘর ভাঙা, সেটা ভগবান দেখছে না? তার কর্মা নেই। তো যদি এই মন্দিরার বান্ধবী মানে রিয়াঙ্কারা ওরা যদি কোনো অন্যায় করে থাকে সেটাও ভগবান দেখবে। আর যে অযথা ওর পেছনে লেগেছে, তো আজকে বলছিল, এমনভাবে বলছিল যেন মানে মনে হচ্ছিল না যে কবি কবি লাগতা হ্যায় আপনিই ভগবান হে। এখানে ওই হাসিটা ওর মতো আমি বসাতে পারলাম না। আজকে প্রথমে যখন একটু চিটার সাজার চেষ্টা করছিল, সে ওই চিটার হওয়ার সময় দেখবেন একবার গাধার ডাক দিচ্ছিল, উফ কি লাগছিল। আমি বলেছি না, ঘোড়া বলুন আর গাধা বলুন, ও অ্যাকচুয়ালি হচ্ছে খচ্চর, দোঁয়াশলা, ও একটা দোঁয়াশলা মাল, ঠিক আছে? তো সেই জন্য দেখলাম বাবা গাধার ডাকটা কি মুখে মানিয়েছে। আমি ভাবছিলাম বলবো ওয়ান্স মোর প্লিজ, এই হেব্বি লাগছে রে, প্লিজ একটু গাধার ডাকটা একটু প্লিজ প্লিজ দর্শক বন্ধুরা আপনারা প্লিজ গিয়ে বলবেন ও যেন একটুখানি গাধার ডাকটা শোনায়। খুব ভাল লাগছিল, দারুণ লাগছিল, ওর মুখে যা মানাচ্ছিল না, একদম পারফেক্ট খচ্চর একেবারে। ও বলছে ভগবানের মতো করে, আমার পেছনে লেগেছিলি। ওর বক্তব্য এটাই যে মন্দিরার সাথে পারছি না, তাহলে মন্দিরার বন্ধুকে নিয়ে লাগি। মানে চিন্তা করুন এ কি জিনিস। যেহেতু মন্দিরার এখন ওদের সাথে ভালো সম্পর্ক নেই, মন্দিরার সাথে তো পারবো না, এদেরকে অন্যরকমভাবে চেষ্টা করি ক্ষতি করার। কারণ এই রিয়াঙ্কারা তো ওকে ডাইরেক্টলি ওর সাথে কোনো ব্যাপারেই ডাইরেক্টলি ওদের সাথে নেই, আছে কার সাথে? মন্দিরার সাথে খুব ভালো সম্পর্ক। তো এটাই যে একে টাইট দেবো, একে কোনোভাবে ক্ষতি করব, তাহলে যদি মন্দিরা আমার কাছে গিড়গিড়ায় না, করিস না প্লিজ মনি, করিস না, আমার বনু আমার, তুই আমার করিস না, বন্ধুর ক্ষতি করিস না, এরকম বলবে। এটা হয়তো ও ভাবছে। তবে মন্দিরাকেও যতটা জানি আর একেও মানে রিয়াঙ্কাদেরকেও যতটা জানি যে ওরা স্ট্রং এনাফ আছে। তো আরটিআই করেছে, সেটা নিয়ে খুব লাফাচ্ছে, যে দেখা যাক কি হয়, দেখা যাক। তো এই যে ঘর কিন্তু আরও আছে, তৈরি হচ্ছে। তো এই যে ভিডিওর মধ্যে একজনকে যে দুদিন আগে নামকরণ করেছে চম্পা যাকে নামকরণ করেছে, তাকে এখন খুব বেশি আমাদের এখানকার মেল ক্রিয়েটার বলে সম্মান জ্ঞাপন করছে। কিন্তু তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে, যে দিদি, তার সাথে কিন্তু পুরোপুরি যোগাযোগ করার চেষ্টা। আর বলবো কেন, কারণ এখন তো অনেকে দেখিয়েও দিয়েছে, তার প্রমাণও দিয়েছে, আর ও নিজে স্বীকারও করে নিয়েছিল যে হ্যাঁ আমি ওনার সাথে যোগাযোগ করেছি। বাট এই যেটা হয় আর কি, এখন যে ওকে আবার টানার চেষ্টা করছে, দুদিন আগে যাকে শেষ করার জন্য লাইভে উঠেছিল, এখন আবার টানার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে এই যে আমি বলেছিলাম না আগের ভিডিওটাতে যে সঙ্গীতাদিকে কিছু বলেছে, তো হ্যাঁ এরকম ও ঘর জ্বালানি, ঘর ভাঙানির চেষ্টা সব সময় করছে আর করে যাবে। এর চেয়ে বেশি আমি কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমি একটাই কথা বলবো যে ও সাপ, আর ওই সাপের থেকে দূরে থাকাই উচিত। আর ও কখনো কারুর ভালো চায় না, ভালো দেখতে পারে না। এই আজ যাকে মেল ক্রিয়েটার বলছে না, দুদিন আগে তার বাড়ির ওপর যেভাবে নজর দিয়েছিল, যে বাবা অত বড় বাড়ি আমরা তো তৈরি করতে পারবো না, যেভাবে নজর দিয়েছিল না, সেই নজরটাতেই যাই হোক সেটাতে মানে যার বাড়ি হচ্ছে তার যদি সব দিক ঠিক থাকে তাহলে তার ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু এটুকুই একটাই হিন্টস দিয়ে যাব যে সাপ হইতে শত হস্ত দূরে। তো যাই হোক, দেখলাম গীতাদি, গীতাদির ওপর কি খচ্ছে গেছে গীতাদিকে মোটে নিতে পারে না, যেহেতু সমস্ত একেবারে কাচ্চা চিট্টা ওর কাছা খুলে দেয়, সেই জন্য নিতে পারে না। তো সেখানে গীতাদির মেয়েদের
বডি শেমিং করছে, এদিকে টিনের কেন বডি শেমিং করা হলো, এই যে গামলা বলা, এই যে এই বলা, এই যে সেই বলা। গীতাদির মেয়েকে বলছে সুন্দর দেখতে হাতি, তো এটা কি, এইটা কি, এটা বডি শেমিং নয়? তো দেখছেন এই যে কতটা দোগলা, আমি যে বারবার বলি যে হচ্ছে দোগলা ভণ্ড, তো তার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন। মানে আমায় যারা রেগুলারলি দেখেন তারা তো বুঝছেন, কিন্তু যারা ওর কমেন্ট বক্সে আমার নামে 6 লাভ করে দিচ্ছেন তারা একটু বুঝুন। আমি বুঝতে পারি মানে কোন জায়গায় অ্যাকচুয়ালি গাত্রদাহটা খুব ভালো করে বুঝতে পারি। তো যাই হোক, গীতাদির ওপর যা নয় তাই বলে যাচ্ছে। তুই এমন এমন প্রসঙ্গই তুলিস যেগুলোতে কিনা তোর নিজের খামতি আছে, তোর নিজের ফ্যামিলিতেই খামতি আছে, যে কিনা তুই সব জায়গায় আনওয়ান্টেড, সে আবার অন্যের সম্পর্কের কথাগুলো কি করে বলিস রে, মুখে আসে কি করে? কোন একজন আছে যার সাথে তোর সম্পর্ক ভালো? কোনো একজন এরকম রয়েছে যার সাথে সম্পর্ক তোর ভালো রয়েছে? কারুর সাথে না। তুই শুধু স্বার্থ জানিস, আর তাছাড়া কিচ্ছু জানিস না। তোর বক্তব্য অনুযায়ী নাকি সঙ্গীতাদি আগেই বলে দিয়েছে যে কি ফ্যাসলা আসবে, আর তোর বক্তব্য অনুযায়ী সন্দীপ নাকি আগেই ধরে নিয়েছে যে ফ্যাসলাটা ওর পক্ষে হবে, জিত ওর হবে। তো সেক্ষেত্রে না হ্যাঁ, এই আওয়াজগুলো এখান থেকে পাবি না। এই যে জয়ধ্বনির আওয়াজটা, সেটা এই পক্ষ থেকে পাবি না। এটা পাবি কোথায় বলতো? যেখানে ল্যাটা আছে, সেই গামলায় যখন ল্যাটা খেলে তখন ওরকম আওয়াজ হয়। এখানে তো সেরকম কিছু নেই হওয়ার মতো। তাই ওই আওয়াজগুলো হবে না। যে আওয়াজ হবে সেই আওয়াজ তুই নিতে পারবি না, কানে কালা না হয়ে যাস। এমনিতেই এই জায়গাটা যাদের ফাঁকা, তোর যে এই যে জায়গাটা ফাঁকা যে যার জন্য তুই ওই ফলস চুলটা কিনেছিস রে, বুঝতে পেরেছিস? যে যখন ফাঁকা হয়ে যায় না তখন ডাইরেক্ট মানে সানলাইটটারও বেশি করে পড়ে, তো যেটুকু মানে সাধারণ মানুষদের যতটা লাগে তার চেয়ে বেশি তোর লাগবে, কারণ তোর এখানটা পুরো টাক, মানে কিছু নেই। তো সেক্ষেত্রে কী হয় বলতো, এই জায়গাটা তাপ এসে এমনিতেই তোর কানে একটু এফেক্ট ফেলছে, বোঝা যাচ্ছে যে তুই অনেক কিছু কম শুনছিস। তো একদম না কালা হয়ে যাস। তো কালা যে তুই একটু হয়ে গেছিস তার মানে প্রমাণ দেবো তোকে আজকে। কারণ যখন সঙ্গীতাদি বলেছিল এই কথাটা, যে কৃষাণুর কাস্টাডি নিয়ে যখন কথা উঠেছিল, আমি তুলেছিলাম, আমি ছাড়া আরও অনেকে তুলেছিল, তখন কিন্তু পরিষ্কার সঙ্গীতাদি বলেছে যে 50-50 চান্স আছে। 50-50 চান্স আছে। তুই দেখ, সেটা ভুলে গুলে মেরে দিয়েছিস, তাই জন্য জানিস না। তো তোর কান সেটুকুই শোনে যেটুকু তুই শুনতে চাস, বুঝতে পেরেছিস? তুই নিজের একটা চারপাশে জগৎ তৈরি করে নিয়েছিস। সেই জগতের মধ্যে বেশ কিছু আছে যারা তোর তলায় বসে বব করে, সেগুলো যারা লেখে, ওখানে নাম লেখে। দেখলাম একটা ভিডিও, যে ভিডিওটার মধ্যে আমার কোনো প্রসঙ্গই নেই, কিন্তু আমার ভিডিওর এমন ঝাঁঝ লেগেছে, দেখলাম আমার নাম মানে ওদের দেওয়া যে নামগুলো আমাকে বোঝানোর জন্য, সেগুলো দেখলাম ভরে গেছে। তো বুঝতে পারছেন, এর থেকে আপনারা বুঝে নিন ঠিক কোন জায়গাটায় গিয়ে লেগেছে। তো সেখানে সঙ্গীতাদি পরিষ্কার বলেছিল যে 50-50 চান্স আছে, মায়েরও হতে পারে, বাবার পক্ষেও হতে পারে রায়টা। উনি একবারও বলেননি, কারণ উনি বলবেন কি করে যে এই জিনিসটা হচ্ছে গিয়ে আদালতে ওঠে, সেটা কখনো বাইরের থেকে কেউ তার ভার্ডিক্ট দিতে পারে না। হ্যাঁ, চান্স বলতেই পারে। তো দেখলাম বাবা, আর এই জন্যই মানে এত যে তোর আমার উপর রাগ কেন দেখলাম আমি বুঝতে পারলাম। তো দেখলাম যে আবার আমার কপি করে সেই অনুমান, আমি তো অনুমান করে বলতে এটা ওই, ওটা ওই, সেটা সেই, আমি তো অনুমান করতেই পারি। মানে ওই যে আমার অনুমানের থিওরি, সেটা যে চুরি হবে, সেটা মানে যেদিন আমি বলেছিলাম আর চুরিটা করবি তুই, সেটা তো সঙ্গে সঙ্গে আমার কমেন্ট বক্সে মানে ভবিষ্যৎবাণী চলে এসেছিলো, যাকে তুই একদম দু চোখে সহ্য করতে পারিস না। সেই বর্ণালী রয় লিখেছিল যে দেখুন, আর একটা দুটো ভিডিওর মধ্যেই আপনার এই জিনিসটা ওই ঠিক নিয়ে নেবে, যে অনুমান ভিত্তিতে বলছি, অনুমান করে বলছি, তাতে কোনো প্রবলেম হবে না আমার। ঠিক তাই তো সব ভিডিও তো দেখি না আমি, তো জানি না ঠিক কততম ভিডিওতে গিয়ে তুই এটা প্রথম আমার কপি করেছিলি। বাট এই যে ভিডিওটা আজকে আমি দেখলাম, যেটা তুই গতকাল দিয়েছিলি, সেই ভিডিওর মধ্যেই দেখলাম, গতকাল না আজকেই মনে দিয়েছিস, তার মধ্যে দেখলাম যে তুই বাধ্য হয়ে এটা বলতে বাধ্য হলি যে হ্যাঁ, অনুমান ভিত্তিক আমি কিছু কথা বলছি। কপি ক্যাট মিয়াও।
প্লিজ ওই গাধার ডাকটা একটু প্লিজ তুই দিস। তোকে যা মানিয়েছিল না রে, কি বলবো, পুরো চুমনেশ্বরী। তুই যখন বলছিলি না ওই যে মানে কি যেন বলে গাধার ডাকটা দিচ্ছিলি না, বিশ্বাস কর চুমনেশ্বরী, মানে তোকে চুমু না, এমনি আমার মানে মনে ছিল আকাশে বাতাসে এরকম চুমু ছুঁড়ে ছুঁড়ে দিই তোকে। তোর এই ডাকটা দারুণ ছিল, প্লিজ একটুখানি, প্লিজ ওয়ান্স মোর একটু গাধার ডাক। এই কৃষাণুকে নিয়ে কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, তবে আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে গিয়ে যে সঙ্গীতাদি যেরকম বলেছে যে 50-50 চান্স আছে, তো আমার ক্ষেত্রে এটা আমার মনে হয় যে না, 50-50 না, আরও বেশি সন্দীপের চান্স আছে। কারণ এই বাচ্চার মা এক একটা এমন কাণ্ড ঘটিয়েছে, এক একটা এমন কাজ করেছে, সেটাতে যদি সত্যিকারের বিচার করা হয় না, তাহলে তাকে আর বাচ্চা দেওয়াই উচিতটা, মানে রাখতে। আমি একবারও বলিনি যে বাচ্চাকে সে দেখতে পারবে না বা কিছু, একেবারেই না। আমি কিন্তু বলেছিলাম যে অনেক রকমভাবে বাচ্চাকে দেখতে দেওয়া হয়, তো সেক্ষেত্রে কোনো একজনের উপস্থিতিতে সে তার বাচ্চাকে অবশ্যই দেখতে পারে, কিন্তু এই যে বাচ্চাটাকে যদি বাই এনি চান্স কোনো ওয়াইল্ড স্বপ্ন ভাবি যে তার মার কাছে যেতে হয়েছে, আমি সেটা চিন্তা করছি। দেখুন, বাচ্চা মায়ের কাছে সবচেয়ে নিরাপদ, এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। কিন্তু আপনারা কি জানেন যে দিনের পর দিন এমন ঘটনা ঘটছে যাতে কি না এই কথাটার গ্রহণযোগ্যতা এখন আমাদের কাছে খুব কমে এসছে। একটা ঘটনা বলি আপনাদের, এটা বাংলাদেশের ঘটনা। যে ঘটনাটা আমি দেখলাম, ঘটনাটা কিন্তু একদম টাটকা। আমি যখন দেখেছিলাম তখন মনে হয় দেখলাম মানে 2-3 দিন আগেরই ঘটনা, তো আমার চোখে এখন পড়লো। তো ঘটনাটা হচ্ছে বাংলাদেশের কোনো একটা জেলার, আমার নাম ঠিক মনে পড়ছে না, সেখানে 8 বছরের একটি শিশুকন্যাকে তার মা নিজে হাতে হত্যা করেছে। আর শুধু হত্যা করেনি, শ্বাসরোধ করে হত্যা করেছে, আর সেটাকে অ্যাক্সিডেন্ট প্রমাণ করার জন্য বাচ্চাটার গলায় চার্জার জড়িয়েছিল। আর মানে এইসব করে তারপর ও লোকদের ডেকে বলেছে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। তো পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে বলেছে যে এই যে দেখুন বাচ্চাটা না, আমার বাচ্চার কারেন্ট খেয়েছে, হ্যাঁ, মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তো যাই হোক, সেখানে প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে অসঙ্গতি, তারা বলে যে না, এটা কোনো রকমভাবেই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কোনো ঘটনা মনে হচ্ছে না, এই বাচ্চার মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে। খারাপ লাগছে বলতেও, বিশ্বাস করুন। তাহলে চিন্তা করুন, একটা মা সে কতটা ক্রিমিনাল মাইন্ডের হলে বাচ্চাটিকে সম্পূর্ণ, কি ফুটফুটে বাচ্চাটি, আমি যদি পেতাম, আমি জানি না, আমি ইউটিউবেই দেখেছি, যদি সম্ভবত আমি বাচ্চাটির ছবি, যেহেতু ওরা দিয়েই ছিল ওই মধ্যে, নিউজটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করতাম বাচ্চাটিকে। বিশ্বাস করুন কি ফুটফুটে বাচ্চাটি, মেয়ে, হ্যাঁ, সে মারা গেছে। মাটিকে দেখলাম, মারও ছবি দেখলাম, মানে এই যে এরকম কোল্ড ব্লাডেড যে হত্যা সে করতে পারে, সে মার মুখ দেখলে বুঝতে পারবেন না। একদম ইয়াং এজ কি না, বাচ্চাটি ওর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য বাচ্চাটিকে সরাতে হবে, সেই জন্য এরকম ঘটনা। এছাড়াও আরেকটা ঘটনা দেখলাম, তাহলে ভাবুন যে নিজে তো মেরেছে, তারপর এটা নাটক সাজানোর জন্য কীরকমভাবে বাচ্চাটিকে ওই চার্জার জড়িয়ে গলায়, তারপর প্রতিবেশীদের ডেকেছে। তারপর যখন ওকে জেরা করা হয়, তখন সেই জেরায় ভেঙে পড়ে সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে। তাহলে বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। আরেকটা ঘটনা বলি, সেটার জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না, সেখানে এটা আমাদের ভারতের, মানে ইন্ডিয়ার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা। এরকম ঘটনা, মানে বাচ্চাটার বাবা একজনের সাথে বিয়ে করে নিয়েছে, মাও একজনের সাথে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে। তো সেই বাচ্চাটিকে এবার দাদু দিদার কাছে থাকে, কিন্তু এই যে দেখা সাক্ষাৎ এইসবের ঝামেলার জন্য কি করেছে, মা ভেবেছে যে বাচ্চাটাকে মেরে দিই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে
বাচ্চাটিকে মেরে দিয়েছে। এরকম প্রচুর ঘটনা মানে অহরহ উঠে আসছে, অহরহ ঘটনা উঠে আসছে। আমরা তো দেখেছি, একটার পর একটা ঘটনা দেখছি। তো সেক্ষেত্রে আর কি করে বলবো যে বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে, এই কথাটা কেউ আজকের দিনে তার গ্রহণযোগ্যতা আর রয়েছে? চিন্তা করে বলুন তো। তো সেক্ষেত্রে যদি বাই চান্স পেয়েও যায়, যদি পেয়েও যায়, সেই বাচ্চাটিকে ঠিকভাবে মানুষ করতে পারবে? যার এখনো আদো আদো কথা মুখ থেকে ছোটেনি, ও কি পড়াবে? ও কি পড়াবে ওকে? কি পড়াবে? এতে এক, দু একতে দুই, এরকম ভাবে কি ইয়ে পড়াবে, নামতা পড়াবে? কত কইতে পারে না তো, তোকে এরকম করে কত কথা বলে, কি বলবে? এতে এক, দুয়েতে দুই, তিনেতে তিন, এরকম ভাবে নামতা পড়াবে? জানি না কি আছে। তবে হ্যাঁ, একটা জিনিস এটাই বলতে পারি যে বাবা মায়ের লড়াইতে হয় বাবা যেতে বা মা যেতে, কিন্তু প্রত্যেকবারই বাচ্চারা হারে। তো এই কৃষাণু, তো এই সন্দীপ আর টিনের ক্ষেত্রেও বলবো, হয় টিন জিতবে নয় সন্দীপ জিতবে, কিন্তু সব ক্ষেত্রেই হারবে কৃষাণু। আর এই যে ওর দালালরা এখনও বলে চলেছে যে বউকে বেচেছে, একটা সুযোগ দিতে পারতো, তারা ওই অন্ধ, এই যে যেটা টাকে চুল নেই, যে পরের চুলের ওপর যার ভরসা, পর চুলা পরে যে বসে রাখে আছে, সে তো এমনিতেই পরজীবী, পুরোপুরি পরজীবী। সে আবার বলে আমাকে নিয়ে কোনো কথা হবে, আমাকে না নিয়ে তোরা বলতে পারিস না। বলতে পারলেও বলবো না। কি করে নিবি করে নে, যা চল ফট ফট ফট। তোকে নিয়ে বলতে গেলে তোর পারমিশন লাগবে নাকি? পারমিশন লাগবে না? সেদিনও পারমিশনের ধার দিয়েছিলাম, না আজও পারমিশনের ধারবো। ঠিক আছে, আমার যদি বলতে হয় তোকে নিয়ে বলবো চল ফট, চল ফট ফট, ফটা ফট। তো শোন, তুই পরজীবী, তোকে নিয়ে বলতে গেলে আর আলাদা করে কিছু তোর পারমিশন লাগে না। যারা পরজীবী নয় তাদেরকে নিয়েই আমরা বলি। তো এটাই কন্টেন্ট। তোকে নিয়ে মানে দরকার না পড়লেও ঘুষিয়ে কথা বলবো। কেন বলতো? আমি দেখি যেটা তুই হার্ট হোস বেশি, যেটা তোর বেশি তোকে বদার করে, আমার সেটা করতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস কর, ভীষণ ভালো লাগে। তো তুই যত বলবি যে আমায় ছাড়া বলতে পারবে না, আমি তত তোকে সেখানে ঘুষিয়ে এরকমভাবে ঘুষিয়ে এরকম ঢুকিয়ে বলবো। তোকে লাগবে না, তাও তোকে তুলবো। এটা কেন বলতো? ওই তুই যে তোর যে মুখের মধ্যে যে জ্বলনটা দেখি না, ওইটা আমার দেখতে ভীষণ ভালো লাগে, বুঝলি? ভীষণ। তো যতই তুই করিস না, আমি খুব ভালো করেই জানি তোকে নিয়ে বললে তোর একেবারে ফেটে যায়, পুরো থেকে ফেটে যায়, আমি খুব করে জানি। তো সেই জন্য বলি যে এই পরচুলা পড়া পরজীবী যেটা আছে, সেই পরজীবীটা জানেই না, দেখেই নি। সালিশি সভা বসেছিল কি করতে রে? সালিশি সভা যে বসানো হয়েছিল, ওখানে কি করতে বসানো হয়েছিল? ফোকলার সাইজ মাপা হচ্ছিল। ওখানে যে দেখি তুমি কতটা কি করেছো, দেখি কি সাইজ দেখে তুমি ভুলে গেছো, ওই হয়েছিল না? সব দুজনের মধ্যে মিলমিশ করানোর চেষ্টা হয়েছিল, সেটাই তো হয়েছিল। কিন্তু যে মিলমিশ করবে না, সে তো করবেই না। সেই জন্যই তো সব নিয়ে যেতে পেরেছে, সমস্ত কিছু নিয়ে যেতে পেরেছে। কিন্তু না বাচ্চা নিতে পেরেছে, না বাচ্চার জামা কাপড় নিতে পেরেছে। বাচ্চার বার্থ সার্টিফিকেটটা নিয়ে গেছে। বল, আজকে আমি এই প্রশ্নটা করছি। ও যদি মনেই করে যে বাচ্চাকেও আজ নয় কাল নয় টুডে টুমরো নেবেই, যেভাবেই হোক নেবে, ওর তো নিজের সব ডকুমেন্টস নিয়ে গেছে। বাচ্চার বার্থ সার্টিফিকেটটা কি নিয়ে গেছে? ওর কাছে আছে বাচ্চার বার্থ সার্টিফিকেট? আছে? উত্তর দে, প্রত্যেক কটা দালালকে বলছি, উত্তর দে। যারা এই টিনের পাচাটিস তারা উত্তর দে। আর টিনকে বলছি উত্তর দাও। নিয়ে গেছো? তোমার কাছে আছে বাচ্চার বার্থ সার্টিফিকেট? আজকে যে বাচ্চা করছো, লাফাচ্ছ, বাচ্চাকে নেবে, খুব তাড়াতাড়ি মার ছেলে আমরা এক হব, নিয়ে গেছো বাচ্চার বার্থ সার্টিফিকেট? বলতে পারো না এই কথাগুলো? তো তুমি বাচ্চা
নেবেই না, তুমি তোমার জীবন বেছে নিয়েই গেছিলে, সমস্ত কিছু প্রায় হয়েই গেছিল, ওই যে সন্দীপ কটা শর্ত দিয়েছে সেটা তোমার ভালো লাগলো না, তো অবশ্যই কেন সেই শর্তগুলো দেবে না কেন সন্দীপ? কারণ অন্যায়টা তো ও করেনি। এখন তো প্রত্যেকটা মানুষ যেভাবে মানে সন্দীপকে নিয়ে বলছে, যেন মনে হচ্ছে অন্যায়টা ওর হয়ে গেছে, যে ওর বউ পরকিয়া করেছে, অন্যায় ও করে ফেলেছে। সেখানে যে পরকিয়া করেছে, কিন্তু কেন করেছে সেটা হিসাব নিতে বসেছে। বোঝো তার পরিস্থিতিটা বোঝো। তাহলে সেই যে এই পরিস্থিতিটা বোঝাচ্ছে টিনের ক্ষেত্রে, সে কিন্তু দিনের পর দিন এই যে যাদের নিয়ে ভিডিও করে না এখন আর করতে পারে না, সেক্ষেত্রে তাকে কিন্তু দিনের পর দিন পরকিয়ার ট্যাগ লাগিয়েছিল। তাহলে ও কেন ওর দিকটা চিন্তা করলো না? আর যার মানে হাসতা খেলতা পরিবার, যার বরের সাথে আমরা মানে প্রত্যেক দিন দেখাচ্ছে যে এভরিথিং ইজ নর্মাল, তার ক্ষেত্রে বলছে চিন্তা করো কেন পরকিয়া করেছিল। কি অবস্থা, কি অসভ্য, একবার ভাবুন তো। আমাকে উত্তর দিবি তোরা, দালালগুলো, যে কৃষাণুর বার্থ সার্টিফিকেটটা কেউ নিয়ে গেছে, কৃষাণুকে নেবে যে বলছে, তাই না? তো যাই হোক, বক্তব্য যেটা দিয়ে আমি বক্তব্য শেষ করব, যে বাবা মায়ের অশান্তিতে, ঝগড়াতে, বাবা মার মধ্যে যারই হার জিত হোক না কেন, বাচ্চাদের কিন্তু হারই হয়, বাচ্চাদের হার হয়। বাচ্চারা বেড়েই ওঠে একটা সুস্থ পরিবেশে, যেখানে সব কিছু নর্মাল, যে বাবা আছে, মা আছে, বাবা বাবার কাজ করছে, মা মায়ের কাজ করছে, বা বাবা মা দুজনে মিলে কিছু কাজ করছে। অনেক বাড়িতে, অনেক সংসারেই এরকম আছে, যারা কিনা ব্যবসায়ী পরিবার, সেক্ষেত্রে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কাজ করে, দাদু আছে, ঠাম্মি আছে, এগুলোই স্বাভাবিক। এগুলো দেখে দেখে বাচ্চারা বড় হয়, কিন্তু কিছু করার নেই। কিছু সন্তান হয় যারা এরকমভাবে কপালে লিখিয়েই নিয়ে আসে যে তাদের হয় বাবা বা মা এমন বিপথে যাবে যে তাদের জীবনটাও সেরকমভাবেই বিপথেই চলে যাবে। কিছু করার নেই, ডেস্টিনির ওপরে কার হাত আছে, তাই না? তো আমি এই জিনিসটা নিয়ে সন্দীপ আর সন্দীপের যে লিগাল টিম আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ এই বার্থ সার্টিফিকেটটা নিয়ে কথা আজ পর্যন্ত কেউই তোলেনি, আমি প্রথম তুললাম। তো যদি যে মা মনেই করবে যে আজ নয় কাল আমার কাছে আমার বাচ্চা আসবে, সে কিন্তু নিজের ডকুমেন্টের সাথে বাচ্চার ডকুমেন্টসগুলোও ক্যারি করবে। ও নিয়ে যায়নি, এটাই তার প্রমাণ। ওর কোনোদিনই বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল না। এখন শুধুমাত্র স্ট্রাইকের জ্বালা মেটাতে আর সন্দীপকে সব রকমভাবে জব্দ করার জন্যই বাচ্চাটিকে নিজের কাছে নিতে চাইছে। তো একটা বাচ্চা, সে কিন্তু এই রিভেঞ্জের শিকার হবে, কারণ তার ওপর দিয়েই কিন্তু এই মানে বাবার ওপর যে রাগটা বা প্রতিশোধটা, সেটা নেওয়ার চেষ্টা হতে পারে। এই জিনিসগুলো যদি আদালতে বোঝানো যায়, তাহলে আশা করছি আদালত এত কিছু দেখার পর, এই সব রিসেন্ট ঘটনা শোনার পর, কিভাবে মারা বাচ্চাদেরকে নিজের স্বার্থের জন্য সরিয়ে দিতে এক মুহূর্ত চিন্তা করছে না, সেটা যখন দেখবেন, তারা এটাও বুঝবেন যে কোনো মা কিন্তু চাইলে বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চাকে অত্যাচারও করতে পারে। এগুলো যদি বোঝানো হয়, তাহলে নিশ্চয়ই আদালত বাচ্চার মানে কৃষাণুর হিতেই তার ফয়সলা দেবেন। ঠিক আছে? তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।